আলসার এই টিয়ারগুলো সাধারণত অ্যানাল ক্যানালে একবার টিয়ার হলে এটা কিন্তু সহজে সারে না। কারণ হলো অ্যানাল ক্যানাল এমন একটা জায়গা যেখানকে রেস্ট দেওয়া যায় না। দৈনন্দিন আমরা খাওয়া দাওয়া করি, দৈনন্দিন আমাদের বাথরুমে যাওয়া লাগে। কোনো একটা টিয়ার হইলে যদি রেস্ট দেওয়া যেত, কথার কথা 5 দিন 7 দিন যদি আমি না খাওয়াই একদম পুরো অ্যানাল ক্যানালটাকে রেস্ট দিতে পারতাম, তাহলে কিন্তু আলসারটা সেরে যেত। তোমার হাতে হোক পায়ে হোক যে কোনো জায়গায় আলসার হলে আমরা যে চিকিৎসা ড্রেসিং করি, রেস্টে রাখি, চলাফেরা নিষিদ্ধ করে দেই, ঘাটা কিন্তু একসময় সেরে যায়। কিন্তু অ্যানাল ক্যানাল এমন একটা জায়গা যেখানে আমরা এটা পারি না কখনো। বাঁচতে গেলে খেতে হবে, খেতে গেলে বাথরুমে যাওয়া লাগবে, ঠিক না? তাহলে এই কারণে এখানে যে আনরেস্ট একটা অর্গান, এই কারণে এখানে যে টিয়ারটা হয় পরবর্তী দিন আবার একটা শক্ত পায়খানা যখন বের হয়, যেটুকু হিলিং হয় ওইটা আবার তার চেয়ে আরও বেশি ফেটে যায়। এই কারণে এটা খুব খুব কষ্টকর একটা অধ্যায়, যেটা যার আছে সেই বোঝে আর কি। অ্যানাল ফিশার যার আছে সেই বোঝে, পৃথিবীতে আর কেউ বোঝে না যেটা এত কষ্টকর একটা জিনিস। এবং এইখানে দেখবা এই রোগীগুলো যেটার প্রধান কারণ একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো কনস্টিপেশন এবং লো ডায়েটারি হ্যাবিট। ডায়েটারি ফুড যদি আমরা না খাই, পানি যদি কম খাই, তারপরে হলো শাকসবজি খাই না, মাছ মাংস বেশি খাই, এবং দেখা গেল যে আমার পেশাটা এমন সারাদিন আমাকে দোকানে থাকতে হয়, দোকানে কোনো বাথরুম নাই। যারা ডুয়েলার দোকানদারি করে দেখবা যে মার্কেটে যায় সকালে, সারাদিন ওখানে কাজকর্ম করে, পায়খানা রাখলেও চেপে রাখে, রাতের পরে এসে তারপরে বাথরুমে যায়। তো এরকম যদি কোনো প্রফেশন কারো থেকে থাকে যে ওই রকম ব্যবস্থা নাই, তাহলে এই চাপাচাপি করতে করতে একসময় তাদের কনস্টিপেশন হয়। এই ক্রনিক কনস্টিপেশন যারা, এমনও আছে 3 দিন 4 দিন পরে একদিনে বাথরুমে যায়, এমন লোকও আছে। তা তোমাদের মধ্যে আমাদের মধ্যেও আছে। প্রত্যেক দিন টয়লেট হ্যাবিট নাই, হ্যাবিট খুব খারাপ। তো এই যারা, তাদেরকে এই রোগটা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, এটা এবং হেমোরয়েড দুইটাই। এখন তোমরা একটা রোগীর কথা শুনে কিভাবে ডায়াগনোসিস করবা যে এটা কি আসলে ফিশার নাকি এটা হেমোরয়েড? অফকোর্স এটা পেইনফুল। 1 নম্বর হলো পেইনফুল। 2 নম্বর ব্লিডিংটা কেমন? ব্লিডিং ইজ লেস। আর হেমোরয়েডে প্রফিউজ, দুইটাই ব্রাইট রেড, লাল, দুইটার রক্তই লাল, কারণ দুইটাই তো তোমার একদম পুরো ফ্রেশ ব্লাডই আসে, কিন্তু একটাতে কম আর একটাতে বেশি। আরেকটা পার্থক্য কি, অ্যানাল ফিশারে তোমার যে স্টুলটা বের হয়, স্টুলের কোনো এক সাইডে একটা লম্বা লাইন বরাবর লাগানো থাকে, মানে যেখানে টিয়ার আছে ওই টিয়ার বরাবর রক্তটা বের হবে, একটা লাইন, জাস্ট লিনিয়ার একটা লাইন থাকে। বাথরুম করা শেষ আর ইউজুয়ালি আর ব্লিডিং নাই, এরপরে শুরু হয় ব্যথা। ব্যথা হওয়ার ফলে স্পাজম হয়, স্পাজম হয়ে মলদাটা টাইট থাকে। ওই অবস্থায় কোনো রকমে যায়, ব্যথা এইভাবে ধরে আমরা সোজা বাসায় যেয়ে বসে থাকি, শুয়ে থাকি। এই কষ্টকর অভিজ্ঞতাটা আমরা পার করি প্রত্যেক দিন। তাহলে এই রোগী কি প্রত্যেক দিন বাথরুমে যাবে? ওই ভয়ে ও তো জানে যে বাথরুমে গেলে আমার 4-5 ঘন্টা আমার শুয়ে থাকা লাগবে ব্যথার কারণে, সুতরাং সে বাথরুমটাকে অ্যাভয়েড করবে। আর যদি অ্যাভয়েড করে তাহলে তার স্টুলগুলো আরও জমতে থাকবে, তাহলে সে আরও মনে করো যে আগে প্রত্যেকদিন যেত, এবার সে কমাই দিবে যে আমি প্রত্যেকদিন যাব না, যেহেতু ব্যথা। পারতপক্ষে যখন আর না হলে নয় সেই সময় সে বাথরুমে যায়, সপ্তাহে 1 দিন বা 2 দিন। তারপরে দেখো খাওয়া দাওয়া, সে জানে যে আমি খাইলে স্টুল তৈরি হবে, বাথরুমে যাওয়া লাগবে, খাওয়া দাওয়া করে দেয়। তেমন কিছু কেউ যদি বলো যে আসো খাই, এই খাই ওই খাই, সে দেখবা খেতে চাবে না। আমাদের মধ্যেই আছে, বন্ধুবান্ধবের মধ্যে আছে না? তো এই জিনিসগুলা আবার এমন একটা জিনিস, কাউকে শেয়ার করার জিনিসও না পারবা বন্ধু বান্ধবী কারোর সাথে বা বাবা মা কারোর সাথে জিনিসটা শেয়ার করে না। আবার ডাক্তার বা ছাত্রদের সাথে যে শেয়ার করবে, মনে মনে ভাববে গেলে তো পাছা দেখতে হবে, এগুলো তো আমি প্রাইভেট অর্গান, এগুলো তো আমি দেখাইতে চাই না। এই ভয়ে, এই লজ্জায় এই রোগটা প্রচুর খারাপ অবস্থায় আমাদের কাছে আসে, যখন আর কোনো কিছুতেই পার পায় না। নিজের বাপ মা দেখে কী ব্যাপার, মেয়েটা তো আগে ভালো ছিল, এখন দেখি পড়াশোনা বাদ দিয়ে শুয়ে থাকে, কেমন একটা থাকে, তার চলন বলন যখন একটু ডিফারেন্ট হয় সেই সময় নিয়ে আসে জোর করে। দিস ইজ দ্য রিয়াল সিনারিও। আমরা তো দেখি বাপ মার সাথে করে নিয়ে আসে, এসে কোনো রকমে যায় করে বসে,
মনে করো যে ডাক্তারের সামনে আর কিছু বলে না, কোথায় সমস্যা কী সমস্যা চুপ করে বসে থাকে, লজ্জায় বলতে পারে না। ওর বাপ মাই বলে যে স্যার এই সমস্যা হলে এই। তো যাই হোক, এরকম এগুলো বাস্তব। তার মানে আর হেমোরয়েড হলে ভয় পায় কেন? রক্ত দেখে ভয় পায়। বাথরুম শেষে প্রফিউজ, মানে একটা মুরগি কেটে দিলে যেরকম ব্লাড বের হবে, প্যানের মধ্যে সে যখন দেখে ওরে বাবারে এত রক্ত কোন জায়গা থেকে আসলো, আমি তো টেরই পাইলাম না, কোনো ব্যথা নাই কিছু নাই, হঠাৎ করে রক্ত, মানে তুমি এদিক ওদিক তাকাবা, কী ব্যাপার, এ কি আকাশ থেকে পড়লো নাকি কোনো, আমি তো বুঝতেই পারলাম না, কোনো ব্যথা নাই কিছু নাই, অথচ ব্লাড। মানে এই দুইটার মধ্যে তফাৎ কিন্তু তুমি রুগীর কথা শুনে, তোমাকে কিচ্ছু দেখা লাগবে না, জাস্ট তুমি যদি একটু হিস্ট্রিটা ভালোভাবে নাও, ইউ ক্যান ডায়াগনোস ইজিলি, ভেরি ইজিলি। ও যখন রক্তটা দেখবে এরকম পুরো ছড়ানো লাল, সে ভয় পাবে না, সে আস্তে আস্তে মানে এবার বেডে এসে বা সে চিন্তা তার মাথা শুরু হয়ে যাবে যে এত ব্লাড, তাহলে তো অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া লাগবে অথবা বাবা মাকে বলা লাগবে। এমনও আসছে রুগী মাত্র হিমোগ্লোবিন 2-3 সেই অবস্থায় আসছে, একদম পেপার হোয়াইট, সাদা ফ্যাকাশে, গায়ে কোনো রক্ত নাই। ওই যে 2-5 দিন 10 দিন হয়েছে এরকম, তারপরেও বলে নাই, কিন্তু এখন আর চলতে পারতেছে না, হার্ট দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, অক্সিজেন ক্যাপাসিটি কমে গেছে, অল্পতেই সে বুক ধরফর করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই সময় আসে আমাদের কাছে। তো এই দুইটা কাহিনী তোমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম যে অ্যানাল ফিশার এটা কিছুই না, জাস্ট মলদ্বারের শেষ অংশে ডেন্টেড লাইনের নিচে অ্যানাল ভার্জের উপরে একটা লংজিটিউডিনাল একটা টিয়ার অথবা আলসার থাকে। এটা ইউজুয়ালি দেখো 90% কেসে আমরা এই যে পোস্টেরিয়র মিড লাইন ইন 90%, পোস্টেরিয়র মিড লাইন একদম পিছন বরাবর মেলদের ক্ষেত্রে এখানে হয় 90% কেসে। 100টা মেলের মধ্যে যদি 90টা মেলে দেখব যেটা পোস্টেরিয়রলি আছে এই ইউজুয়ালি, আর অ্যান্টেরিয়রলি দেখো এটা ইউজুয়ালি অ্যান্টেরিয়র মিড লাইন হয় 10%, এবং মেয়েদের ক্ষেত্রে কমন হলো অ্যান্টেরিয়রলি। এবং বিশেষ করে প্রেগনেন্সি হলে কেন হয়? কারণ প্রেগনেন্সি হলে যখন নর্মাল ডেলিভারি হয় বা বাচ্চা যখন বের করা হয় তখন প্রেশারটা পড়ে ইউজুয়ালি সামনে ভ্যাজাইনা এবং অ্যানাল ক্যানেল দুইটার মধ্যে যে পোর্শনটা আছে এটা ভেরি থিন, খুব বেশি পুরু না, এবং এটা খুব ভালনারেবল ফর টিয়ারিং, ভালনারেবল ফর ইস্কিমিয়া। এই যে যখন বাচ্চা যখন ডেলিভারি যায় 2-4-5 ঘন্টা যখন নর্মাল ডেলিভারির জন্য বাচ্চাটা নিচে আটকায় থাকে, তখন ওইখানে কী হয়? ইস্কিমিয়া হয় অ্যান্টেরিয়র মিড লাইনে। তো এই ইস্কিমিয়া হওয়ার ফলে যে মানে জাস্ট ভ্যাজাইনার তলায় নিচে এই পোর্শনটা তখন ইস্কিমিয়ার ফলে এখানে জায়গাটা ছিঁড়ে যায়, আলসার হয়, এবং এটা তোমার অ্যানাল ফিশার হয়। এই জন্য মহিলাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কমন পাই হলো অ্যান্টেরিয়রলি। নেক্সট টাইপস অফ অ্যানাল ফিশার। এখানে দেখো অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট কেসে আমরা সিভিয়ার পেন, ফ্রেশ টিয়ার, জাস্ট অ্যানাল ভাঁজটা যদি ওপেন করি দেখা যাবে টিয়ার একটা আছে, খুব ফ্রেশ টিয়ার, ওই টিয়ারিং দিয়ে রক্ত মানে হালকা রক্ত বেরোচ্ছে, দেখলে বোঝাই যাবে। আরেকটা হলো ক্রনিক কেসে আমরা কিন্তু ক্রনিক কেসে যেটা পাই সেন্টিনেল পাইল বলি, সেন্টিনেল পাইল অথবা ফাইব্রোসিস, আর একটা হলো হাইপারট্রোফিড অ্যানাল প্যাপিলা। মানে যেখানে টিয়ারটা থাকে এই টিয়ারের একদম শেষ প্রান্তে একটা যে স্কিন একটা ট্যাগ থাকে, স্কিন ট্যাগ, চামড়াটা একটু দেখবা যে মাছের মুখের মতো, কোনো একটা মাছের ফিশ মাউথ টাইপ একটা এরকম একটা উঁচু মতো একটা অ্যানাল স্কিনের একটা ট্যাগ থাকে। এই ট্যাগটা ইন্ডিকেট করে দিস ইজ নট অ্যাকিউট, দিস ইজ ক্রনিক। অনেক দিন ধরে থাকলে অ্যানাল ফিশারকে গার্ড দেওয়ার জন্য ওইখানকার যে স্কিনটা থাকে এই স্কিনটা একটা ট্যাগ বা উঁচু মতো হয়ে এটাকে গাইড করে, এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। এটাকে আমরা বলি সেন্টিনেল পাইল। সেন্টিনেল মানে হলো চৌকিদার, মানে যে ওইটাকে প্রহরী দেয়, প্রহরী। পাইলস মানে কিন্তু অরিজিনাল ওই পাইলস না, এটাকে আমরা নামটাই পাইলস মতো, যেহেতু পাইলস হইলেও একটা জিনিস ভিতর থেকে বের হয়ে আসে, এটাও দেখতে অনেকটা ওই রকম, এই জন্য এটাকে আমরা বলি সেন্টিনেল পাইলস। আর এটা ফাইব্রোসিস হয় অনেক সময়, এটা ফ্রেশ টিয়ার তো দেখলে বোঝা যায় এটা ফ্রেশ নাকি এটা অনেক দিন আগের হলে এখানে ফাইব্রোসিস হয়, জায়গাটা শক্তটা ভাব থাকে, টিয়ারিংটা বোঝা যায়,
আর এই সেন্টিনেল ট্যাগ দেখে আমরা এটা বুঝি যে দিস ইজ ক্রনিক অ্যানাল ফিশার। ইটিওলজি দেখো আমরা যেটা আলাপ করছি, চাইল্ড বার্থ, ক্রোনস ডিজিজ, ট্রমা এবং কনস্টিপেশন। ক্লিনিক্যাল ফিচার দেখো, সিভিয়ার টিয়ারিং পেইন ডিউরিং ডেফিকেশন, আর ব্লিডিং থাকে, স্ট্রিক্স অফ ব্লাড। ওই যে বললাম যে একটা লাইন লিনিয়ার টাইপের যে ব্লিডিংটা, এটাকে বলা হচ্ছে স্ট্রিক্স অফ ব্লিডিং। আর ফিয়ার অফ ডেফিকেশন, যে কথাটা আমরা আলাপ করলাম যে সে ভয় পায়। ডায়াগনোসিসটা তুমি কিভাবে করবা? ডায়াগনোসিস অনলি ক্লিনিক্যাল অ্যান্ড ইনস্পেকশন, কোনো ম্যানুভার বা প্রসিডিওর করা যাবে না, স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড ফর অ্যানাল ফিশার। তাহলে আমরা ক্লিনিক্যালি রোগের সাইন সিমটম শুনে আমরা ডায়াগনোসিস করব। আর দ্বিতীয়ত হলো, দেখো আমরা যেটা বলছি যে অ্যাভয়েড ডিআরই অ্যান্ড প্রোক্টোস্কোপি ইন অ্যাকিউট ফেজ, দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড। ডিআরইও করা যাবে না, মানে একটা আঙ্গুল দিলেও প্রচুর পেইনফুল, যেটা হেমোরয়েড দেখার জন্য আমরা অনেক সময়, বা অ্যানাল ক্যানালে কোনো গ্রোথ আছে নাকি না দেখার জন্য আমরা আঙ্গুল দিয়ে দেখি। আর একটা হলো যে তোমার প্রোক্টোস্কোপি করি অনেক সময়, এই ক্ষেত্রে করা যাবে না। যদি তুমি পরীক্ষায় কোনো মতে বলে ফেলো যে এইটা করে ডায়াগনোসিস করব, তাহলে তুমি নিশ্চিতভাবে 100% তুমি ফেল, এটা বলা যাবে না। তাহলে বলবা মেনলি ক্লিনিক্যাল। আরেকটা জিনিস যেটা বললাম, ইনস্পেকশন। মলদ্বারে যদি অ্যানাল ভার্সটা একটু ওপেন করে হালকা একটু খেলায় দেখা যায়, তাহলে তুমি দেখতে পাবা টিয়ারটা একদম টিয়ারের মুখটা শেষ প্রান্তটা চোখে দেখা যাবে, যেটা পোস্টেরিয়র মিড লাইনে না অ্যান্টেরিয়র মিড লাইনে। ট্রিটমেন্ট, তাহলে ডায়াগনোসিসে যেহেতু কোনো ঝামেলা নাই, সরাসরি আমরা চিকিৎসায় যাব। চিকিৎসায় কি দেখো, চিকিৎসায় একটা আছে কনজারভেটিভ আর একটা হলো সার্জিক্যাল। কিছু কিছু ক্ষেত্রে আমরা কনজারভেটিভ দেই, আবার অনেক সময় আমরা সার্জিক্যালি কারেকশান করি এটা। তো এখানে দেখো সিডস বাথ বা ওয়ার্ম বাথ, হালকা গরম পানিতে দিনে 2 বেলা বা 3 বেলা 10 থেকে 15 মিনিট আমরা অনেক সময় পভিডন আয়োডিন ওর মধ্যে দিয়ে রুগীটাকে বসতে বলি। এটাতে একটা আরাম অনুভব করে রুগী, ব্যথাটা কমে যায়। এরপরে দেখো হাই ফাইবার ডায়েট, যে ডায়েট তার ডায়েটারি অভ্যাস, যে যদি ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস থাকে অথবা মাছ মাংস খায় সারা দিন রাত, তাদেরকে আমরা বলি যে তুমি একটু খাদ্যাভ্যাসটা চেঞ্জ করো। ফাইবার কন্টেনিং ডায়েট খেতে হবে, পানি বেশি খেতে হবে, মাছ মাংস যেগুলো প্রোটিন, অ্যাভয়েড প্রোটিন কম খাবে, ফাইবার বেশি খাবে, লিকুইড জাতীয় জিনিস বেশি খাবে, পানি টানি এগুলো বেশি খাবে। এবং কিছু খাবার আছে, ফ্রুটস আছে যেমন পেঁপে, তাই না, তারপরে তোমার এই টাইপের যেগুলো, তার ইসবগুলির ভুসি, বেলের শরবত, এইগুলো সাধারণত আমরা অনেক সময় অ্যাডভাইস করি যে এইগুলো আপনি খাবেন নিয়মিত, তাহলে তাদের পায়খানা নরম থাকবে। এরপরে আছে দেখো টপিক্যাল লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট, কিছু অয়েনমেন্ট জাতীয় আছে যেটা দিলে ব্যথা কমে যায়, এই যেমন টপিক্যাল লোকাল এজেন্ট লিগনোকেইন। এরপর ইদানিং যেটা আসছে সেটা হলো টপিক্যাল নাইট্রেটস, জিটিএন, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, জিটিএন কি করে? ইউজুয়ালি ভ্যাসোডাইলেটর না, তাহলে ভ্যাসোডাইলেটর থাকে, ভ্যাসোডাইলেট করলে আলসারে যদি একটু মানে ভ্যাসোডাইলেট করে তাহলে ওখানে হিলিংটা তাড়াতাড়ি হয়। এরপরে আসে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলথিয়াজেম 2%, তো সবই ভ্যাসোডাইলেটর টাইপের। আর অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, অনেক সময় বোটুলিনিয়াম যে টক্সিন ইনজেক্ট করা হয় এখানে ব্যথা কমানোর জন্য এবং ফাইব্রোসিস হওয়ার জন্য অনেক সময় এটা দেওয়া হয়, এটা কনজারভেটিভ। এরপরেও দেখো গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেটা আমরা সার্জারি ট্রিটমেন্ট হলো ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেরোটমি। আমরা জানি যে স্ফিংক্টার 2টা আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল স্ফিংক্টার কাটবো না এক্সটার্নাল স্ফিংক্টার কাটবো? কেন ইন্টারনাল? হ্যাঁ, এক্সটার্নাল হলো ভলান্টারিটা যদি তুমি কেটে দাও তাহলে আমাদের ওখানকার যে ইনকন্টিনেন্স হয়ে যাবে, তাই না? কন্টিনেন্স মেকানিজমটা থাকবে না, কন্ট্রোল করা যাবে না। এই কারণে আমাদের ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টার, এটাকে আমরা আরেকটা কথাই বলি অ্যান্ট্রোল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেরোটমি, সংক্ষেপে অ্যালিস।
অ্যান্ট্রোলেটারাল ইন্টারনাল স্ফিংক্টারটমি। এলএস বলতে পারো বা এলআইএস, যে কোনোটাই, এটা দুইটা টার্ম অ্যাপ্লিকেবল। আরেকটা আছে ফিশারেক্টমি। ফিশারটাকে একটু কেটে দেওয়া, এটা সাধারণত খুব বেশি আমরা করি না, আমরা করি উপরেরটাই। আরেকটা আছে অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্লাপ, এটাও মানে থিওরিটিক্যালি দেখি, মানে এটাও ওইভাবে আমরা করতে দেখি নাই। তাহলে এবার দেখো, 30 years old মেল ব্রাইট রেড পেইনলেস ব্লিডিং, এটা খুব বেশি সিমটম মানে দেওয়া হয়নি। একটা বলছে ব্রাইট রেড আর একটা বলছে পেইনলেস ব্লিডিং। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আচ্ছা, গ্রেড, এখান থেকে গ্রেড বলা যাবে, এটা দিয়ে বলা যাবে না। তাহলে এরকম কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে তুমি বলবা ইফ দিয়ে বলবা যে এই যদি হয় তাহলে এটা ফার্স্ট ডিগ্রি, এই যদি হয় সেকেন্ড ডিগ্রি, এই হলে থার্ড ডিগ্রি, এই হলে ফোর্থ ডিগ্রি, তাই না? তবে এটা খুব ছোটো করে দেওয়া হয়েছে, আরও আসলে আরও তোমাকে এখানে কিছু ক্লু দেওয়া হবে যে ডিউরিং ডেফিকেশন সামথিং কামিং আউট পার রেক্টালি, বাট আফটার ডেফিকেশন it is manually reduced। তাহলে কত ডিগ্রি? থার্ড ডিগ্রি। আর সবসময় বাইরে বেড়ে থাকে 4 ডিগ্রি। ম্যানেজমেন্ট আমরা তো জানি, আগে গতদিন আলাপ করছি না, ম্যানেজমেন্ট মনে আছে? এখানে আরেকটা দেখো সিনারিও, 35 years woman having difficulties in defecation since childbirth and streak of blood at hard stool and feels severe pain after each defecation। তাহলে এখানে যে ক্লুগুলো দেখো, কতগুলো ক্লু দেওয়া আছে। এটা হলো উইমেন এবং এটা হলো চাইল্ড বার্থ থেকে এটা শুরু, তার আগে ছিল না। আর স্ট্রিক অফ ব্লাড, আবার হার্ড স্টুল হইলে এটা হয়, এবং পেইনফুল। তাহলে এখানে অনেকগুলো ক্লু দেয়, চোখ বুঝে বন্ধ করে তোমরা বলতে পারবা দিস ইজ অ্যানাল ফিশার। হ্যাঁ, তাহলে ডায়াগনোসিস না, এখন সে তো বলে না অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ইউজুয়ালি হয়, তার মানে যে হবে না এমন কোনো কথা নাই। অন্য জায়গায় হবে না এরকম, অনেকের লেটারাল টিয়ারও পাই আমরা, অনেকের অ্যানাল ফিশার লেটারাল রিজনে পাই, যেটা বইয়ে লেখা নাই। অ্যান্টিরিয়র আছে আর পোস্টেরিয়র আছে, তাই বলে যে লেটারালি হবে না এই কথা তো আর বলা নাই, আমরা তো পাই ক্লিনিক্যালি। এই জন্য এটাই ডায়াগনোসিস। তাহলে আমরা বলবো ডায়াগনোসিস শেষ। হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? ক্লিনিক্যালি ফ্রম সিমটম অ্যান্ড হিস্ট্রি, সিমটম, সাইন সিমটম অ্যান্ড অ্যানাল ইনস্পেকশন, এটা বলে দিলা। এরপরে ম্যানেজমেন্ট, কনজারভেটিভ ম্যানেজমেন্ট কী আছে, আর হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী আছে। তাহলে পারা যাবে কি যাবে না? যাবে।